আসসালামু আলাইকুম। ক্লাস 6 দেখো, আজকে আমরা একটা নতুন জিনিস পড়তে চলেছি, যেটার নাম হচ্ছে চিত্রগ্রিড। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের ৭৭ নম্বর পৃষ্ঠাটা খোলো, দেখো দেখতে পাবে এটা কি সেটা প্রথমে তোমাদের জানতে হবে। দেখো কি সুন্দর ছবি আঁকা আছে, তার পাশে পাশে কথা দেওয়া আছে। এই ছবিগুলো এঁকেছেন, দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, যুধাজিৎ সেনগুপ্ত। আর কথা অর্থাৎ এই যে ছবির পাশাপাশি যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো লিখেছেন ধনগোপাল মুখোপাধ্যায়। আমরা প্রথমে ধনগোপাল মুখোপাধ্যায় সম্পর্কে কিছু জেনে নিই, তারপরে আমরা চিত্রগ্রিড জিনিসটা কি সেটা বোঝাবো। প্রথমত এই ধনগোপাল মুখোপাধ্যায় ছিলেন শিশু সাহিত্যিক। এই শিশু সাহিত্যিক ধনগোপাল মুখোপাধ্যায় 1890 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ পরাধীন ভারতবর্ষে তখন স্বাধীনতার জন্য তিনি যুক্ত হন। গুপ্ত সমিতি গঠনের উদ্দেশ্যে তিনি জাপান যান। যন্ত্রবিদ্যার শিক্ষার উদ্দেশ্যে যান আমেরিকা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাহিত্যে বিএ পাশ করেন। তিনি তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে আমেরিকাবাসীকে ভারতবর্ষ সম্পর্কে আগ্রহী করে তোলেন। তার প্রথম প্রকাশিত বই হচ্ছে রজনী। প্রথম প্রকাশিত বই। তার দ্বিতীয় নাটক হলো লায়লা মজনু। পরবর্তীকালে তার সাহিত্যিক খ্যাতি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। অজস্র গ্রন্থ রচনার মাধ্যমে তিনি যে পাশ্চাত্যবাসীদের সামনে এই প্রাচ্যের অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা সংস্কৃতি সব কিছুকে তিনি তুলে ধরতে লাগলেন। তার ভিজিট ইন্ডিয়া উইথ মি রচনাটি শুধুমাত্র ভারতবর্ষের তীর্থক্ষেত্রের বর্ণনা নয়, ভারতযাত্রার সন্ধান দেয়। তার বিখ্যাত রচনা গেনেক, এর বাংলা হচ্ছে চিত্রগ্রিড। তাহলে লেখাটা কিন্তু ইংরেজিতে গেনেক, বাংলা কি চিত্রগ্রিড। এই গ্রন্থের জন্য তিনি 1927 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত উপাধি পুরস্কার জন নিউবেরি পদক লাভ করেন। কি পদক? জন নিউবেরি এই পুরস্কার পান। সালটা কত? 1927 সাল। কিসের জন্য পান? গেনেক। এই গেনেকটাই হচ্ছে বাংলার কি চিত্রগ্রিড। এটা কোথা থেকে এটা কিসের জন্য লেখা, কি প্রসঙ্গে লেখা সেটা বলে নিই। শিশু সাহিত্যিক ধনগোপাল মুখোপাধ্যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, তার অধিকাংশ রচনা তখনকারই আমরা বুঝতে পারছি। এই তার গেনেক এই বইটিতে তিনি একটি ভারতীয় পায়রা, সেই পায়রার জীবন কাহিনীকে তিনি তুলে ধরেছেন। মূল বইটিতে তিনি 40টি পায়রাকে পর্যবেক্ষণ করে তার যে শৈশবকাল কেটেছিল সেই অভিজ্ঞতা তিনি তার বইটিতে লিখেছেন। কিন্তু আমাদের সামনে শুধুমাত্র একটা পায়রার কথা তুলে ধরা হয়েছে, যে পায়রাটা লিখতে গিয়ে তিনি এবং অন্যান্যরা যারা পায়রা যারা পুষত, বিশেষ করে পায়রা কেন পোষা হতো আগেকার দিনে, সংবাদ আদান প্রদানকারী হিসাবে পায়রাকে ব্যবহার করা হতো। তোমরা ইতিহাসে পড়ে থাকবে যে আগে যখন সংবাদ পাঠানোর
যখন কোনো ব্যবস্থা ছিল, যেমন এখন টেলিফোন হয়েছে, তারপর আগে চিঠি ছিল, এখন মেসেজ, হোয়াটসঅ্যাপ, বিভিন্নভাবে আমরা নিজেদের সংবাদ আদান প্রদান করতে পারি। কিন্তু এই ব্যবস্থা যখন আগে ছিল না, তখন কিন্তু এই পায়রাদের মাধ্যমে সংবাদ আদান প্রদান করা হতো। বিশেষত যুদ্ধের সময় এই পায়রা পোষা হতো। বইটিতে ধনগোপাল মুখোপাধ্যায় সেই সংবাদ বা বার্তা দিতে চেয়েছেন যে তা হলো কি, মানুষ আর যে ডানাওয়ালা প্রাণী অর্থাৎ পাখিরা, এরা যে ভাতৃস্বরূপ, অর্থাৎ মানুষ আর পায়রা যে ভাই ভাই অর্থাৎ সমকক্ষ, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। এরপর দেখো, তোমরা বইটা দেখো, প্রত্যেকটা একটা করে ছবি আঁকা আছে, তার পাশে কথা লেখা আছে। আগে আমরা গল্প পড়েছি, কবিতা পড়েছি, তারপর নাটক পড়েছি, কিন্তু এরকম পাঠ আমরা পড়িনি। এরকম পাঠ কোথায় থাকে বলো তো? দেখবে খবরের পেপারে থাকে, ইংরেজি খবরের পেপারে থাকে। এটাকে ছবির মাধ্যমে কোনো গল্প বলা বোঝায়। এই ছবি ও কথার মাধ্যমে গল্প বলার যে প্রচেষ্টা, সেটা আমেরিকার বেশ কয়েকটি সংবাদপত্রে 1920 সাল থেকে শুরু করে। এই ছবির মাধ্যমে কথা বলা, গল্প বলা, এটাকে কি বলা হয়? কমিক স্ট্রিপ। কি নাম বলা হয়? কমিক স্ট্রিপ। এখানে কি কি তুলে ধরা হয়? তাহলে এই যে ছবির মাধ্যমে যে কথা বলা, তাকে কি বলা হয়? কমিক স্ট্রিপ। প্রশ্ন লিখে নাও। সাধারণত বিভিন্ন মজাদার, কৌতুকপূর্ণ বিষয় এই কমিক স্ট্রিপে জায়গা পায়। বাংলা ভাষায় নারায়ণ দেবনাথের হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, এই কমিকগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই। গ্রেট, এইগুলো এই কমিক স্ট্রিপ আকারে, মানে এগুলো কমিক স্ট্রিপের উদাহরণ। তোমরা বাংলায় কয়েকটি কমিক স্ট্রিপের উদাহরণ দিতে বলা হয়, নিশ্চয়ই দিতে পারবে। হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট। বোঝা গেল? এই রচনায় আমরা কি দেখব? এই চিত্রকীর রচনা থেকে আমরা কি দেখব? যে আমরা এখানে দেখতে পাবো যে মানুষের মতো পাখিদের যে স্নেহ, মায়া, মমতা আছে, তারাও যে মানুষরা যেমন তার সন্তানের কল্যাণের জন্য সব কিছু করতে পারে, সবসময় চিন্তায় রত থাকে, ঠিক তেমনি পাখিরাও কিন্তু তাদের সন্তানদের মঙ্গলের জন্য সবসময় চিন্তারত অবস্থাতে থাকে। একটা মানব শিশু জন্মানোর পর থেকে তার মা, বাবা এবং পরিবার পরিজন সকলেই যেভাবে তার সাহচর্যে থাকে, তাকে যেভাবে বড় করতে থাকে ধীরে ধীরে, ঠিক তেমনিভাবেই পাখিদের মধ্যেও এটা দেখা যায়। তার মা বাবা তাকে কীভাবে আগলে রাখে, তাকে কীভাবে খাওয়ায়, তার কীভাবে পরিচর্যা করে, তারপর যখন সে ধীরে ধীরে বড় হয় তাকে কীভাবে নিজে উঠতে শেখায়, নিজের ডানার উপর ভর করে উঠতে শেখায়, তার কাহিনী এখানে আমরা পাবো। দেখো, এবার পড়তে শুরু করছি। বই হলো সবাই। চিত্রগ্রীব। চিত্রগ্রীব শব্দের অর্থ কি? চিত্রিত গ্রীবা। গ্রীবা অর্থাৎ ঘাড়, পাখির যে ঘাড়টা, সেই ঘাড়টা হচ্ছে রঙিন। চিত্রিত গ্রীবা যার, তাকে বলা হয় চিত্রগ্রীব। প্রথমে কি বলছে দেখো, একটা হাতির ছবি দেখতে পাচ্ছি আমরা, পাশে লেখা আছে আমার এক বন্ধুর নাম ছিল করি, সে একটি হাতি। তাহলে করি শব্দের অর্থ কি? করি শব্দের অর্থ কিন্তু হাতি। এই করি নামটা শুধুমাত্র এমনি এমনি দেওয়া হয়নি, করি শব্দের অর্থ হলো হাতি। কররহস্যি করি মানে করা, আর কররহস্যি করি এক ধরনের পাথর।
অপর বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব। সে একটি পায়রা, চিত্রিত বা রঙিন গ্রীবা যার, তাকেই বলে চিত্রগ্রীব। অর্থাৎ লেখক বলছেন আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর একটা নাম ছিল করি আর একটা নাম ছিল চিত্রগ্রীব। চিত্রগ্রীব কেন? তার ঘাড়টা চিত্রিত বলে তাকে চিত্রগ্রীব বলা হয়। প্রথমেই চিত্রগ্রীবের বাবা মার কথা বলি শোনো। বলছে প্রথমেই আমি চিত্রগ্রীবের বাবা মার কথা বলি। তারপর দেখো, তার বাপ ছিল গেরোবাজ। গেরোবাজ কি? গেরোবাজ হচ্ছে এক বিশেষ প্রজাতির পায়রা। গেরোবাজ কি? এক বিশেষ প্রজাতির পায়রার নাম হচ্ছে গেরোবাজ। তাহলে বাবা ছিল গেরোবাজ। সে বিয়ে করেছিল তখনকার এক সেরা সুন্দরী পায়রাকে। এক পুরনো বনেদি হরকরা বংশে সেই সুন্দরীর জন্ম। তার এই চিত্রগ্রীবের মায়ের। বনেদি মানে হচ্ছে সম্ভ্রান্ত সুপ্রতিষ্ঠিত বংশ। কি বংশের নাম? কি? হরকরা বংশ। হরকরা কাকে বলে জানো? সংবাদ বা চিঠি প্রভৃতির যে বাহক, অর্থাৎ আমরা যে একটা পিয়ন এক কথায় বলতে পারি, চিঠির বাহক, চিঠির বাহক, সংবাদ বা চিঠির বাহক যে, তাকে বলা হয় হরকরা। চিত্রগ্রীবকে জগতে আনবার জন্য কবে ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সে কথা তার মায়ের অজানা নয়। অর্থাৎ তার মা জানে যে বাচ্চাকে এই পৃথিবীতে আনার জন্য ডিমটাকে কবে ঠোঁট দিয়ে ভাঙতে হবে, ডিমের খোলাটা, সেটা সেই চিত্রগ্রীবের মা খুব ভালোভাবেই জানে। পরের কথা উল্টাও। বাপ পাখি যদিও সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত প্রতিদিন ডিমের তা দেয়, তবুও সে বোঝে না কখন তার বাচ্চা জন্মাবে। তা দেওয়া অর্থাৎ ডিমের ওপরে বসে ডিমটাকে উত্তাপ দিয়ে সেই ডিমটার কুসুমটাকে বাচ্চায় পরিণত করাকে বলা হচ্ছে তা দেওয়া, উত্তাপ দেওয়া। দেখবে বাড়িতে হাঁস মুরগি থাকলে দেখবে মায়েরা ডিম দিয়ে হাঁস মুরগি বসিয়ে দেয়, তারপর সেই ডিম থেকে বাচ্চা হয়, ডিমে তা দেয়। তবুও সে বোঝে না, মানে বাবা পাখিটা তা দেয় ডিমেটাকে, তবুও সে বোঝে না যে কবে এই ডিমটা বাচ্চা হওয়ার উপযুক্ত হয়ে গেছে, অর্থাৎ এই ডিমটাকে তো ভেঙে ফেলতে হবে। এটা কিন্তু বাপ পাখি জানে না। মা পাখি ছাড়া আর কেউ সেই খবর পায় না। বলছে সেই খবর শুধুমাত্র একজন মাই পায়। আমরা এখনও বুঝি না কীরকম সেই বেতার খবর। বেতার মানে তারহীন, কোনো তার নেই, কোনো সংযোগ নেই, অথচ একজন মা কীভাবে বুঝতে পারে যে সেই ডিমটা থেকে এরপর বাচ্চা বের হবে। যার দ্বারা সে বুঝতে পারে যে ডিমের খোলার মধ্যেকার হলদে আর সাদা জিনিস পাখির ছানায় পরিণত হয়েছে। বলছে মা পাখি যে কী করে বুঝতে পারে এটা এখনও আমি বুঝতে পারি না। সে আরও জানে কেমন করে ঠিক জায়গায় ঠোকর দিতে হবে যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে, অথচ বাচ্চার কিচ্ছু মাত্র ক্ষতি হবে না। তাহলে এমনভাবে ঠোকা মারতে হবে যাতে বাচ্চাটার ভেতরে কোনো ক্ষতি না হয়, আর এমন জায়গায় ঠোকা দিতে হবে যাতে অনায়াসেই সেই ডিমের খোলাটা ভেঙে যায়। আমার কাছে এক অলৌকিক ব্যাপার। কোন ব্যাপারটা অলৌকিক? যে কীভাবে সেই পাখিটি জানে, মা পাখি জানে যে কোন জায়গায় ঠোকর দিলে ডিমটা ভেঙে যাবে, অথচ বাচ্চা পাখিটার কোনো রকম ক্ষতি হবে না। এই একটা অলৌকিক ব্যাপার। অলৌকিক অর্থাৎ যা লৌকিক নয়, যা অবাস্তব। পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে। কটা দৃশ্য বলা? মধুর দৃশ্য দুটি। প্রথম, মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে, এটা একটা। দ্বিতীয়, যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়। এই দুটো মধুর দৃশ্য কেন বলেছে? বলছে মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে তখন মায়ের আনন্দ আর ধরে না, আর সঙ্গে সঙ্গে সে তার বাচ্চাকে দুই ডানা দিয়ে জাপটে ধরে নিজের শরীরের উত্তাপ সেই বাচ্চাটাকে দেয়, কারণ সে ডিমের মধ্যে গরম অবস্থায় ছিল, সেজন্য তাকে নিজের ডানার মধ্যে জড়িয়ে নেয় যাতে সেই উত্তাপ এই পৃথিবীতে এসেই যাতে সে মানে একদম অচেনা পরিবেশে এসে সে যেন ঘাবড়ে না যায়, সেজন্য মা তার নিজের সান্নিধ্য দেয় এবং ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়, কারণ সেই বাচ্চা তখন নিজে খাওয়ার উপযুক্ত নয়। বাপ মা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে জড়িয়ে থাকে। বাবা মা দুজনেতেই
চিত্রগ্রীব। তাহলে ওই যে মানে গেরোবাজ আর হরকড়া বংশের যে পায়রা, সেই পায়রাদের যে বাচ্চা হলো তার নাম কি? চিত্রগ্রীব। বাপ মা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে পরম আদরে জড়িয়ে থাকতো। মানুষের শিশুকে কোলে পিঠে নিয়ে আদর করলে যা ফল, বাপ মায়ের পাখার বেষ্টনে চিত্রগ্রীবেরও তাই হয়েছিল। বেষ্টন মানে হচ্ছে ঘিরে থাকা বা জড়িয়ে থাকা। মা বাবা মানব শিশুকে যেভাবে তার পরিবার পরিজনেরা অর্থাৎ বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তারা যেভাবে তাকে আগলে আগলে রাখে, তাকে যেভাবে কোলে কোলে রাখে, ঠিক তেমনভাবেই একটা পায়রাকে, চিত্রগ্রীবকে তার বাবা মা নিজের ডানার আগলে রেখেছিল। অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে, আরাম পায়। অসহায় কেন বলছে? কারণ সে একাকী। কারণ এই পৃথিবীতে সে এসে একদমই তাকে একা একা লাগছে। যখন সে তার বাবা মার ডানার মধ্যে থাকবে তখন সে তার একাকিত্ব দূর হবে। বেশ মনে পড়ে জন্মের দ্বিতীয় দিন থেকেই যখনই বাপ মার মধ্যে কেউ একজন খোপের মধ্যে উড়ে আসতো তখন কেমন করে বাচ্চার ঠোঁট দুখানা আপনা আপনি ফাঁক হয়ে যেত। এরপর সেই পায়রা খোপের মধ্যে বাচ্চাটিকে রেখে দিয়ে মা বাবা দুজনেতেই নিজেরা বাইরে যেত খাবার টাবার খেতে, বাচ্চার জন্য আনতে। যখনই বাবা মার মধ্যে যে কেউ একজন আসতো যখনই ওই খোপের মধ্যে, তখন আপনা আপনি ঠোঁট দুখানা ফাঁক হয়ে যেত আর তার লাল টুকটুকে দেহ হাঁপড়ের মতো ফেঁপে ফুলে উঠত। হাঁপড় কি? হাঁপড় হচ্ছে কামার সেলায় ব্যবহার করা হয়। প্রচুর হাওয়া সরবরাহ করে একটি বিশেষ উপাদান। এটা কাঠ আর চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। এই দিয়ে বাতাস সরবরাহ করা হয়। এটাকে যখনই টানা হয় তখন এটা ফুলে ওঠে, আবার ছেড়ে দিলে বাতাস দান করে চুপসে যায়। হাঁপড় এটা কামার সেলায় ব্যবহার করা হয়। হাঁপড়ের মতো ফুলে উঠতো তার দেহটা। এরপর দেখো, তখন বাপ কিংবা মা তার হাড় মধ্যে নিজের ঠোঁট পুড়ে দিয়ে দুধ ঢেলে দিত। দুধ যখনই হাঁ করতো মানে বাচ্চাটা বুঝতে পারতো যে বাবা মা যে হোক একজন এসেছে মানে হচ্ছে আমার খাবার এসেছে। সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা নিজের ঠোঁটটা হাঁ করে দিত। কেন করতো? দুধ ঢেলে দিত। দুধ ঢেলে দেওয়া মানে কি? দুধ কোথায় পাবে, তাই না? দেখো তার পরের লাইনটা দেখো, পরের ছবিটা দেখো। তাদের খাওয়া ভুট্টা বীজ সেই দুধে পরিণত হতো। তারা যে ভুট্টা বীজটা খেত ঠোকরে ঠোকরে, সেই ভুট্টা বীজটা দুধে পরিণত হতো। সেই দুধ মুখে করে নিয়ে এসে সেই বাচ্চার মুখে দিত। আমি লক্ষ্য করলাম বাচ্চার মুখে সে খাবার ঢেলে দিল, তা খুব নরম। যে খাবারটা দিল সেটা নরম, মানে একদম গলিয়ে দিয়েছে, তারপর বাচ্চাকে দিচ্ছে। বাচ্চার বয়স যখন প্রায় 1 মাস তখনও পায়রা তাকে কোনো কঠিন বীজ খেতে দেয় না। অর্থাৎ মা বাবা কেউই তাকে কঠিন বীজ খেতে দেয় না। কি করে? আপন গলার মধ্যে কিছুকাল বীজটি রাখার ফলে যখন তা নরম হয়ে যায় তখনই তা বাচ্চার হজমের উপযোগী হয়। আমরা আমাদের বাড়ির বাচ্চাদের কী করি? তোমাদের বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা ভাই বোন আছে, দেখবে তোমরা একটা জিনিস, যে তাদের মায়েরা যখন তাদেরকে খাওয়ায় তখন কি করে বাচ্চাকে খাবারটাকে পুরো একদম চটকে 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 গলিয়ে গলিয়ে তাকে দেয়। কেন দেয় বলো তো? যাতে করে খুব সহজে সেই খাবারটা হজম করতে পারে। কারণ ওর তো হজম শক্তিটা একটু কম, চিবিয়ে চিবিয়ে খেতে কষ্ট হবে, হয়তো ভালো করে চিবালো না, গিলে ফেললো, ভালো হজম হবে না, হজমে অসুবিধা হবে, সেজন্য চটকে দিই। আমার বাড়িতেও একটা বাচ্চা আছে, তাকেও আমি ঠিক এইভাবেই খাওয়াই। তাহলে দেখো, মানুষ যেভাবে তার বাচ্চাকে খাওয়াচ্ছে, একটা পাখিকে কিন্তু শিখিয়ে দিতে হচ্ছে না তার বাচ্চাকে কীভাবে খাওয়াতে হবে। সে কিন্তু আপনা থেকেই জানে তার বাচ্চাটাকে কীভাবে খাওয়াতে হবে। 1 মাস হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মা বাবা তাকে কেউই কঠিন বীজ খেতে দিচ্ছে না। দেখো কি বলছে, আপন গলার মধ্যে কিছুকাল বীজটি রাখার ফলে যখন তার নরম হয়ে যায় তখনই তার বাচ্চার হজমের উপযোগী হয়। চিত্রগ্রীব জবর খাইয়ে, মানে চিত্রগ্রীব প্রচণ্ড পরিমাণে খেতে পারে। হপ্তা 3 যখন তার বয়স, হপ্তা শব্দের অর্থ হলো সপ্তাহ, অর্থাৎ 3 সপ্তাহ যখন তার বয়স, তখন একদিন সে খোপের দরজায় বসে আছে, অর্থাৎ তার যে বাসা, সেই বাসার দরজার কাছে বসে আছে। এমন সময় একটা পিঁপড়ে তাকে পেরিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছে। একটা পিঁপড়ে সেই চিত্রগ্রীবকে পেরিয়ে
তার বাসার মধ্যে ঢুকতে যাচ্ছে। অমনি গোটা পিঁপড়েটাকে দু টুকরো হয়ে গেল। সে চিত্রগ্রীব নিজের ঠোঁট দিয়ে যখন পিঁপড়েটা ঠোকার দিল তখন সেই পিঁপড়েটা দুখণ্ড হয়ে গেল। চিত্রগ্রীব মরা পিঁপড়েটার ওপর নাক নামিয়ে আপন কীর্তি লক্ষ্য করে দেখতে লাগলো মুখটা নামিয়ে সে কী করে ফেলেছে, নিজের কাজ দেখতে লাগলো। আমরা আশা করতে পারি কৃতকর্মের জন্য সে লজ্জিত হলো, অর্থাৎ সে পিঁপড়েটাকে মেরে ফেলেছে সে বুঝতে পেরেছে এবং তার জন্য সে লজ্জিত হলো। যাই হোক, জীবনে আর কখনো সে পিঁপড়ে মারেনি। সে শিক্ষা নিয়ে নিল যে এরকম করলে পিঁপড়েটি মারা যাবে, সেজন্য সে আর কোনোদিন পিঁপড়েকে এইভাবে ঠোকর মারেনি বা কোনোদিন পিঁপড়েকে আঘাতও করেনি। ভালো লাগছে পড়তে, ছবি দেখে দেখে কমিক পড়ার মতো পড়ছি, খুবই ভালো লাগছে। আজ তাহলে এটুকু থাক, বাকিটা আমরা পরের ক্লাসে এবং তার সঙ্গে প্রশ্ন আলোচনাটাও পরের ক্লাসে করে নেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।